correct sentence. I drink coffee hardly, or I drink hardly coffee, or I hardly drink coffee, or hardly I drink coffee. Which one should be a correct sentence? Or sometimes I also become very confused. What should be the correct sentence? I seldom go to school. I go to school seldom. Or I go to seldom school. Which one should be a correct one? Does this occur to you? If yes, then I will make it clear to you all. So, today's topic is very interesting topic, but before explaining, I am going to introduce myself. Hello friends, you are hooked onto my YouTube channel, Evolution A Point of Success. This is your guide and mentor, Prosenjit Sikdar. So today's subject is English, and today's topic is some rules of adverb. তাহলে চলো আজকে আমরা অ্যাডভার্বের বেশ কিছু রুলস শিখব, যেগুলো কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু তোমাদের এরর কারেকশানে দিয়ে দেওয়া হয় এবং তোমাদের ফাইন্ড আউট করতে দেওয়া হয় যে হুইচ পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ডাজ হ্যাভ এরর। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। সবার প্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব কাকে বলে। চলো জেনে নিই অ্যাডভার্ব কাকে বলে। অ্যাডভার্ব মডিফাইজ অর কোয়ালিফাইজ ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করে, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, আবার অ্যাডভার্বকেও কোয়ালিফাই করে। বুঝতে পারলাম? তাহলে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই বা কোয়ালিফাই করতে পারে? ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। তাহলে এবার রুল নাম্বার 1, সবার প্রথম ফার্স্ট রুলটা আমরা দেখে নিই। অলওয়েজ, অফটেন, অলরেডি, জাস্ট, নেভার, এভার, সামটাইমস, ফ্রিকুয়েন্টলি, জেনারেলি, ইউজুয়ালি, রিসেন্টলি, সেলডম, হার্ডলি, normally, etc. are generally used before the verb they modify. তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারলাম? এর থেকে আমরা জানতে পারলাম যে এই যে সমস্ত অ্যাডভার্বগুলো রয়েছে, অলওয়েজ, অফটেন, অলরেডি, জাস্ট, নেভার, এভার, সামটাইমস, হার্ডলি, নর্মালি, ইউজুয়ালি, রিসেন্টলি, জেনারেলি, এই সমস্ত অ্যাডভার্বগুলো সবসময় ভার্বের আগে বসবে। কোন ভার্বের আগে বসবে? না যেই ভার্বটাকে মডিফাই করবে বা কোয়ালিফাই করবে সেই ভার্বের আগে বসবে। এটা যদি ভার্বের পরে বসে অর্থাৎ আফটার বসে তাহলে সেখানে কিন্তু এরর আছে। তাহলে চলো কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝে নিই বিষয়টা। সবার ফার্স্ট এক্সাম্পল চলো একটা রয়েছে, আমি সাধারণত 7টার সময় স্কুলে যাই। আমি সাধারণত 7টার সময় স্কুলে যাই। আই গো টু স্কুল জেনারেলি অ্যাট 7 AM। তাহলে এই সেন্টেন্সটা কি কারেক্ট আর ইনকারেক্ট? তাহলে নিয়মে আমরা চলে আসি। নিয়মে কি বলছে? না এই জেনারেলি, অলওয়েজ, অফটেন, এই যে জেনারেলি এটা সবসময় কখন ব্যবহৃত হবে, কার আগে ব্যবহৃত হবে? এটা সবসময় সেই ভার্বটার আগে ব্যবহৃত হবে যেই ভার্বটাকে মডিফাই করছে। তাহলে এখানে গো যদি আমাদের ভার্ব হয় তাহলে এই ভার্বের আমাদের আগে বসা উচিত, কিন্তু এটা কোথায় বসেছে? জেনারেলিটা কিন্তু গোয়ের পরে বসেছে। তাই এই সেন্টেন্সটা কিন্তু আমাদের এরর। দিস ইজ অ্যান ইনকারেক্ট সেন্টেন্স। তাহলে কারেক্ট সেন্টেন্স কোনটা? আই জেনারেলি গো টু স্কুল অ্যাট 7 AM। দিস ইজ আ কারেক্ট সেন্টেন্স। ওয়াই? কারণ this generally, this is an adverb and it is modifying the verb go.
তাহলে এখানে এই জেনারেলিটা গোকে মডিফাই করছে এবং আমরা রুলসে পড়েছি যে যেই ভার্বটাকে মডিফাই করবে ঠিক সেই ভার্বের আগে এটাকে প্লেস করা হবে। তাই দিস ওয়ান ইজ এ কারেক্ট সেন্টেন্স। জেনারেলি দেখো গো এর আগে বসে গেছে। এবার নেক্সট আর একটা এক্সাম্পল দেখি। শি স্মোকস সিগারেটস হার্ডলি। শি স্মোকস সিগারেটস হার্ডলি। তাহলে এখানে হার্ডলিটাও আমাদের কি এই লিস্টের মধ্যে রয়েছে? হার্ডলি। তাহলে আমরা জানতে পারছি যে এটাও কখন ব্যবহৃত হবে? এটাও ব্যবহৃত হবে অবশ্যই বিফোর দ্য ভার্ব দ্যাট ইট মডিফাইস। তাহলে হার্ডলি এখানে মডিফাই করছে স্মোককে। তাহলে দিস ইজ অ্যান ইনকারেক্ট সেন্টেন্স, কারণ এটা স্মোকের পরে বসে আছে। তাহলে আমাকে কারেক্ট সেন্টেন্স কি করতে হবে? শি হার্ডলি স্মোকস সিগারেট। দেখো এখানে দ্য ভার্ব দ্যাট ইজ মডিফাইং ইজ স্মোকস। তাহলে স্মোককে মডিফাই করছে, তাই তার আগে প্লেস করতে হবে। তাই এক্ষেত্রে শি হার্ডলি স্মোকস সিগারেটস, দিস ইজ আ কারেক্ট সেন্টেন্স। চলো তোমাদের সুবিধার জন্য আরো একটা এক্সাম্পল দেখে নিই। দেখো আর একটা এক্সাম্পল তোমাদের জন্য। আই গো অফটেন টু মাই আঙ্কেলস হাউস। আই গো অফটেন টু মাই আঙ্কেলস হাউস। তাহলে রুল আমাদের কি বলছে? যে যেই ভার্বটাকে মডিফাই করবে সেই ভার্বের সব সময় আগে অ্যাডভার্বটাকে প্লেস করব। কিন্তু এখানে অ্যাডভার্ব অফটেনটা কার পরে রয়েছে? না ভার্বের পরে রয়েছে। অর্থাৎ এই গোকে মডিফাই করছে। গো ইজ আ ভার্ব and it is modifying the verb go. তাহলে এটা আমাদের রুল অনুযায়ী কোথায় প্লেস করা উচিত? না বিফোর, অর্থাৎ আগে প্লেস করা উচিত। কিন্তু এখানে কোথায় বসে আছে অফটেনটা? না আফটার দ্য ভার্ব। তাহলে দিস ওয়ান ইজ অ্যান ইনকারেক্ট সেন্টেন্স। তাহলে রাইট, হোয়াট শুড বি দ্য রাইট সেন্টেন্স? আই অফটেন গো টু মাই আঙ্কেলস হাউস। I think I have made it clear to you all. Now I am going to rule number 2. রুল নাম্বার 2তে আমরা আলোচনা করব ম্যানার অফ অ্যাডভার্ব নিয়ে। ম্যানার অফ অ্যাডভার্ব নিয়ে। হোয়াট ইজ ম্যানার অফ অ্যাডভার্ব? যখন ভার্বকে আমরা হাউ দিয়ে কোয়েশ্চেন করব, কোয়েশ্চেন উইথ হাউ। ভার্বটাকে যখন আমরা হাউ দিয়ে কোয়েশ্চেন করব, when we will question the verb with how, then the answer will be the manner of adverb. তাহলে এই ম্যানার অফ অ্যাডভার্বের আবার আমরা দুটো রুল শিখব। নাম্বার 1 এ এবং নাম্বার 2 বি। এতে কি বলছে চলো দেখে নিই। ম্যানার অফ অ্যাডভার্ব ইজ প্লেসড বিফোর or আফটার দ্য ভার্ব ইফ দ্য ভার্ব ইজ এ ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ ভার্বটা যদি ট্রানজিটিভ ভার্ব হয় সেক্ষেত্রে আমরা ম্যানার অফ অ্যাডভার্বটা ভার্বের আগেও বসাতে পারি, আবার ভার্বের পরেও বসাতে পারি। কিন্তু যদি ইফ manner of adverb is placed after the verb if the verb is an intransitive verb, অর্থাৎ ভার্বটা যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় সেক্ষেত্রে আমাকে ম্যানার অফ অ্যাডভার্বটা কি করতে হবে? আফটার দ্য ভার্ব বসাতে হবে। ম্যানার অফ অ্যাডভার্বটা আমাদের আফটার দ্য ভার্ব বসাতে হবে ইন কেস অফ ইফ দ্য ভার্ব ইজ ইনট্রানজিটিভ ভার্ব। এবার প্রশ্ন হচ্ছে, স্যার আমরা তো জানি না হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড হোয়াট ইজ অ্যান ইনট্রানজিটিভ ভার্ব। চিন্তার কোনো কারণ নেই, তোমাদেরকে বোঝানোর জন্য এখানে আমি রয়েছি, একদম নিশ্চিন্তে থাকো। তাহলে ট্রানজিটিভ ভার্ব কিভাবে বুঝবো? ট্রানজিটিভ ভার্ব বুঝবো যদি আমরা ভার্বটাকে হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করলে আনসার পাই। কি দিয়ে কোয়েশ্চেন করব? হোয়াট অথবা হুম। হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করলে যদি আমরা আনসার পাই তাহলে সেটাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। কিংবা যদি আমরা ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর নাহি পাই তাহলে আমরা সেটাকে বলবো ইনট্রানজিটিভ ভার্ব। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিয়ে বলছি, হি ব্রেভলি
ফট উইথ দ্য এনিমি। আমরা যদি প্রশ্ন করি হোয়াট ডিড হি ফট উইথ দ্য এনিমি, কোয়েশ্চেন পাচ্ছি, উত্তর পাচ্ছি না। তাহলে দিস ইজ অ্যান ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু আমি শি বিউটিফুলি রোট এ লেটার, এখানে যদি আমি প্রশ্ন করি হোয়াট ডিড শি রাইট, হোয়াট ডিড শি রাইট, উত্তর কি পাচ্ছি এ লেটার? ইয়েস। তাই এটাকে বলবো আমরা, রোটটাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। কিন্তু এখানে ফট তাকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। কেন ইনট্রানজিটিভ ভার্ব? কারণ এখানে হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করলে আমরা কোনো উত্তর পাচ্ছি না। কিন্তু শি বিউটিফুলি রোট এ লেটার, এখানে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে আমরা উত্তর পাচ্ছি যে এ লেটার। হোয়াট ডিড শি রাইট, শি রোট এ লেটার, তাহলে এখানে উত্তর আমরা পাচ্ছি। তাহলে এটা আমাদের ট্রানজিটিভ ভার্ব। আরো সহজভাবে বোঝাতে হলে কিভাবে বুঝবো? ট্রানজিটিভ ভার্ব নিডস অ্যান অবজেক্ট, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের একটা অবজেক্টের প্রয়োজন, whereas ইনট্রানজিটিভ ভার্ব ডাজ নট নিড অ্যান অবজেক্ট, অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্টের প্রয়োজন নেই। ট্রানজিটিভ ভার্বকে আমরা বাংলায় কি নামে জানি? সকর্মক ক্রিয়া। ইনট্রানজিটিভ ভার্বকে আমরা বাংলায় কি নামে জানি? অকর্মক ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়াকে তার মানেটা সম্পূর্ণ করার জন্য একটা অবজেক্টের প্রয়োজন হয় তাকে বলবো ট্রানজিটিভ ভার্ব, আর যে ক্রিয়াকে তার মানেটা সম্পূর্ণ করার জন্য অবজেক্টের প্রয়োজন নেই তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। তোমাদের জন্য আরো কিছু এক্সাম্পল দিচ্ছি। সাপোজ দ্য বেবি ক্রাইস, দ্য বেবি ক্রাইস, CRIES, দ্য বেবি ক্রাইস, এক্ষেত্রে কি আমাদের কোনো অবজেক্টের প্রয়োজন আছে? না, অবজেক্টের প্রয়োজন নেই। তাহলে ক্রাইস ইজ অ্যান ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু আমি যদি বলি রাম কিল্ড, রাম কিল্ড, তাহলে এখানে সেন্টেন্সটা কি কমপ্লিট হচ্ছে? সেন্সটা কি কমপ্লিট হচ্ছে? সেন্টেন্সটা সেন্স কোনোভাবেই কমপ্লিট হচ্ছে না। তাহলে এখানে আমাদের একটা অবজেক্ট নিয়ে আসতে হবে, রাম কিল্ড এ টাইগার। তাহলে এখানে আমরা যে এ টাইগারটা বসিয়ে দিলাম, তাহলে সেন্সটা কমপ্লিট হলো। তখন আমরা বলতে পারি দিস ইজ এ ট্রানজিটিভ ভার্ব। কারণ হোয়াট ডিড রাম কিল, রাম কি মেরেছিল? এ টাইগার, উত্তর আসছে হ্যাঁ, হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে তো উত্তর পাচ্ছি। তাহলে দিস ইজ এ ট্রানজিটিভ ভার্ব। আরো একটা এক্সাম্পল বলি, শি স্লিপস, সে ঘুমায়। এখানে কি কোনো আমাদের অবজেক্টের প্রয়োজন আছে? না, নেই। তাহলে স্লিপ ইজ অ্যান ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু আমি যদি বলি শি রাইটস, সেখানে কিন্তু একটা অবজেক্টের দরকার আছে, কারণ সেন্সটা কমপ্লিট হচ্ছে না, সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না। শি রাইটস এ লেটার যেই করে দিলাম তখন সঙ্গে সঙ্গে সেন্সটা কমপ্লিট হয়ে গেল, এবং তখন আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করলেও উত্তর পাচ্ছি। হোয়াট ডাজ শি রাইট, উত্তর কি হবে? শি রাইটস এ লেটার। আমি বললাম আই গেভ হিম এ পেন, হুম ডিড আই গিভ এ পেন? হিম, উত্তর পাচ্ছি। তাহলে এটা হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবার চলো আমরা ভার্বে অ্যাডভার্বের রুলে চলে আসি। অ্যাডভার্বের রুলে কি বলছে? যদি ভার্বটা ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে আমরা সেটাকে বিফোর অর আফটার দ্য ভার্ব, অর্থাৎ আগেও বসাতে পারবো, পরেও বসাতে পারবো। কিন্তু যদি ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব হয় সেক্ষেত্রে আমাদের সবসময় অ্যাডভার্বকে আমরা ভার্বের পরে বসাবো। ফর এক্সাম্পল, হি ব্রেভলি ফট উইথ দ্য এনিমি। তাহলে এখানে ফট হচ্ছে আমাদের কি? ইনট্রানজিটিভ ভার্ব। হোয়াট দিয়ে কোয়েশ্চেন করছি, হোয়াট ডিড হি ফাইট, উত্তর পাচ্ছি কিছু? পাচ্ছি না, তাহলে ইনট্রানজিটিভ। হুম দিয়ে প্রশ্ন করি, হুম ডিড হি ফাইট, প্রশ্ন পাচ্ছি না, তাহলে আমরা এখানে এটাকে ফাইটটাকে বলবো একটা ইনট্রানজিটিভ ভার্ব। এবং ইনট্রানজিটিভ ভার্ব হলে আমরা কি বলেছি? আফটার দ্য ভার্ব। কখন বসাবো? ভার্বের পরে বসাবো। কিন্তু এখানে ব্রেভলিটা অর্থাৎ অ্যাডভার্বটা কোথায় বসে আছে? আগে বসে আছে।
তাই এটাকে আমরা বলবো দিস ইজ অ্যান ইনকারেক্ট সেন্টেন্স। কিন্তু এটা তাহলে হোয়াট শুড বি দ্য রাইট সেন্টেন্স? শি ফট ব্রেভলি উইথ দ্য এনিমি। দেখো এখানে ফট ব্রেভলি উইথ দ্য এনিমি, তাহলে এখানে এই ভার্বের পরে কে বসে আছে? আফটার দ্য ভার্ব কিন্তু ব্রেভলি বসে আছে। সো দিস ইজ এ কারেক্ট সেন্টেন্স। এবার চলে আসি নেক্সট। তাহলে এখানে এই দুটো আমরা ইনট্রানজিটিভ ভার্বের এক্সাম্পল দেখলাম। এবার ট্রানজিটিভ ভার্বের এক্সাম্পল দেখি। শি বিউটিফুলি রোট এ লেটার। তাহলে রোটটা ট্রানজিটিভ ভার্ব, তাহলে এক্ষেত্রে আমরা বিফোর অর আফটার যে কোনো জায়গায় বসাতে পারবো। সো দিস ইজ এ কারেক্ট সেন্টেন্স। শি রোট এ লেটার বিউটিফুলি, দিস ইজ অলসো কারেক্ট। বিউটিফুলি শি রোট এ লেটার, দিস ইজ অলসো কারেক্ট। আবার আমরা এটাও বলতে পারি শি রোট বিউটিফুলি এ লেটার, she wrote beautifully a letter, this is also a correct sentence। কারণ আমরা তো জেনে গিয়েছি যে ট্রানজিটিভ ভার্ব হলে আগে পরে যেখানে খুশি আমরা বসাতে পারবো অ্যাডভার্বটাকে, রাইট? আশা করছি এটাও তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো এবার রুল নাম্বার 3 তে চলে আসা যাক। নেক্সট রুল নাম্বার 3, 3 নম্বর রুলে কি বলছে? সেলডম, নোহোয়ার, নেভার, হার্ডলি, rarely, nothing, scarcely, neither, barely are negative adverbs. So, two negatives should be avoided. Two negatives should be avoided. এর মানে কি? এই যে ওয়ার্ডগুলো রয়েছে সেলডম, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, নোহোয়ার, নাথিং, নেভার, স্কার্সলি, এই ওয়ার্ডগুলো ইটসেলফ নেগেটিভ। এরা যদি কোনো সেন্টেন্সে বসে থাকে তাহলে সেন্টেন্সটা নিজেই নেগেটিভ হয়। সেখানে আর আমাদের নট ব্যবহার করতে হয় না, ডু নট ব্যবহার করতে হয় না, কারণ আমাদের তখন অ্যাভয়েড করতে হবে ডাবল নেগেটিভ, কারণ এই ওয়ার্ডগুলো ইটসেলফ নেগেটিভ সেন্সে কাজ করে। তাহলে চলো কিছু এক্সাম্পল দেখি, তাহলেই বুঝতে পারবো। নাম্বার 1 এক্সাম্পল, আই হার্ডলি ডু নট স্মোক সিগারেট। তাহলে হার্ডলি এই ওয়ার্ডটা আমরা অলরেডি কি জেনেছি? হার্ডলি এটা ইটসেলফ নেগেটিভ, তাহলে আমাদের এই ডু নটের কোনো প্রয়োজনীয়তা নেই। সো দিস ইজ অ্যান ইনকারেক্ট সেন্টেন্স। কিন্তু আমি যদি বলি আই হার্ডলি স্মোক সিগারেট, আমি কখনোই সিগারেট খাই না বা ধূমপান করি না, আমি কখনোই ধূমপান করি না, সেক্ষেত্রে কি হচ্ছে? এটা কিন্তু আমাদের হার্ডলিটা যেহেতু ইটসেলফ একটা নেগেটিভ ওয়ার্ড, সো দিস ইজ এ কারেক্ট সেন্টেন্স। চলো আরেকটা এক্সাম্পল দেখে নিই। আই সেলডম ডু নট গো টু স্কুল, আমি কখনোই স্কুলে যাই না। তাহলে এখানে আমাদের সেলডমটা অলরেডি দেখে নিয়েছি যে কি ওয়ার্ড, এই সেলডমটা অলরেডি আমাদের নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ অ্যাডভার্ব, তাহলে এখানে আমাদের আর ডু নটের কোনো প্রয়োজনীয়তা নেই। সো দিস ইজ অ্যান ইনকারেক্ট সেন্টেন্স। তাহলে রাইট সেন্টেন্সটা কি হবে? আই সেলডম গো টু স্কুল, দিস ইজ আ কারেক্ট সেন্টেন্স। চলো এবার নেক্সট রুলে চলে যাওয়া যাক। রুল নাম্বার 4, দেখো রুল নাম্বার 4 কি বলছে? অ্যাভয়েড দ্য ইউজ অফ নেগেটিভ উইথ ডিনাই, ফরবিড। অর্থাৎ নেগেটিভটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, নেগেটিভটাকে আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করব ফরবিড এবং ডিনাই ব্যবহার করার মাধ্যমে। এবার যে সেন্টেন্সে আমরা ফরবিড বা ডিনাই ব্যবহার করছি সেই সেন্টেন্সটাকে কিন্তু আমরা আর নেগেটিভ রাখতে পারবো না, তখন সেটা কিন্তু অলরেডি ফরবিড বা ডিনাই ইটসেলফ ইজ নেগেটিভ। কয়েকটা এক্সাম্পল দেখে নিই, এক্সাম্পল দেখলে উদাহরণের মাধ্যমে তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। চলো এক্সাম্পল নাম্বার 1, হি ফরবেড মি নট টু গো টু স্কুল। দেখো এই সেন্টেন্সটায় ফরবেড ইটসেলফ নেগেটিভ। ফরবেড মানে কি? মানা করা। ফরবেড কথাটার মানে কি? না করা বা মানা করা। তাহলে অলরেডি এটা নেগেটিভ রয়ে গেছে, তারপরে আমার আর নট আর একটা নেগেটিভ ইউজ করার দরকার নেই। তো এক্ষেত্রে এটা আমাদের কিন্তু একটা রং সেন্টেন্স,
অর্থাৎ দিস ইজ অ্যান ইনকারেক্ট সেন্টেন্স। তাহলে সঠিক সেন্টেন্সটা কি হবে চলো দেখে নেওয়া যাক। হি ফরবেড মি টু গো টু স্কুল। ফরবেড দেখো, ফরবেড মানে মানা করা, তাহলে হি ফরবেড মি টু গো টু স্কুল, এখানে আমাদের আর নটের কোনো প্রয়োজনীয়তা নেই, তাহলে দিস ইজ এ কারেক্ট সেন্টেন্স। আর এখানে কিন্তু এই নটটা নেগেটিভ চলে আসাতে প্রিভিয়াস সেন্টেন্সে একটা এরর হয়ে গেছে। আরও সুবিধার জন্য তোমাদের আরও একটা এক্সাম্পল দিচ্ছি। দ্য কনভিক্ট ডিনাইড দ্যাট, তাহলে ডিনাই আমরা দেখেছি এটা নেগেটিভ, ডিনাইড মানে কি পারমিশন না দেওয়া, মানা করে দেওয়া। দ্য কনভিক্ট ডিনাইড বা অস্বীকার করা, ডিনাইড কথার অর্থ কি অস্বীকার করা। দ্য কনভিক্ট ডিনাইড দ্যাট হি হ্যাড নট মার্ডার্ড দ্য উম্যান, তাহলে ডিনাইড মানে অলরেডি তো অস্বীকার করে দিয়েছে, ইটসেলফ নেগেটিভ, তাহলে এখানে আমাদের কিন্তু আর নটের কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে এখানে আমাদের যেহেতু ডিনাইড অলরেডি রয়েছে তাই এখানে নটের প্রয়োজনীয়তা নেই, কারণ ডিনাই এবং ফরবিড ইউজ করব নেগেটিভটাকে হাঁটানোর জন্য বা নেগেটিভ দূরে রাখার জন্য। তাহলে হোয়াট শুড বি দ্য কারেক্ট সেন্টেন্স, চলো দেখে নিই। দ্য কনভিক্ট ডিনাইড দ্যাট হি হ্যাড মার্ডার দ্য উম্যান, কারণ ডিনাইড মানেই অস্বীকার করা, তারপর সেকেন্ডে আমাদের আর নট রাখার প্রয়োজনীয়তা নেই, তাহলে দিস ইজ অ্যান ইনকারেক্ট সেন্টেন্স, দিস ইজ আ কারেক্ট সেন্টেন্স। চলো এবার নেক্সট রুলে চলে আসা যাক, রুল নাম্বার 5। রুল নাম্বার 5 দিয়ে চলো কি বলছে দেখে নিই। অ্যাভয়েড দ্য ইউজ অফ নেগেটিভ উইথ কনজাংশন। অ্যাভয়েড দ্য ইউজ অফ নেগেটিভ উইথ কনজাংশন, অর্থাৎ আমরা সেন্টেন্সে যখন লিঙ্ক করব, একটা সেন্টেন্সের সঙ্গে আর একটা সেন্টেন্স যখন আমরা লিঙ্ক করি, সেই লিঙ্ক করাকে যে ওয়ার্ডটা ব্যবহৃত হয় তাকে বলা হয় লিঙ্কার বা কনজাংশন। তাহলে একটা সেন্টেন্সের সঙ্গে আর একটা সেন্টেন্সকে জয়েন করানোর মাধ্যমে যেটা আমরা করে থাকি সেটাকে বলা হয় লিঙ্ক। ইট ইজ লাইক এ ব্রিজ, এটা একটা ব্রিজের মতন কাজ করে। তাহলে কনজাংশন বা লিঙ্কার ইজ লাইক এ ব্রিজ। তাহলে যখন দুটো সেন্টেন্সকে আমরা ব্যবহার করব সেক্ষেত্রে আমরা কনজাংশন ব্যবহার করব, এবং কনজাংশন ব্যবহার করতে গেলে আমরা নেগেটিভটাকে হাটিয়ে দেব, অর্থাৎ নেগেটিভটাকে অ্যাভয়েড করব, এড়িয়ে চলবো, তখন আর নেগেটিভ ইউজ করব না, বাট উইথ কনজাংশন ইউজ করব। সেই কনজাংশনগুলো কি কি ব্যবহার করব দেখো, সেই কনজাংশনগুলো হচ্ছে আনলেস বা আনটিল বা লেস, এই ধরনের কনজাংশনগুলো ব্যবহার করব। তাহলে আনলেস, আনটিল, লেস্ট, আনলেস, আনটিল, লেস্ট এই সমস্ত কনজাংশন ব্যবহার করব এবং এড়িয়ে চলবো, অ্যাভয়েড করব নেগেটিভ। ফর এক্সাম্পল আমরা উদাহরণে চলে আসি, আই শ্যাল নট গো টু স্কুল আনলেস ইউ ডু নট ইনভাইট মি। তাহলে এখানে এররটা কি আছে, এখানে এরর দেখো, আনলেস অলরেডি কনজাংশন বসে গেছে, তাহলে আমরা ইউজ অফ নেগেটিভটাকে কি করব, অ্যাভয়েড করে দেব, কিন্তু এখানে আমাদের নেগেটিভ অ্যাভয়েড হয়নি, তাই দিস ইজ অ্যান ইনকারেক্ট সেন্টেন্স। তাহলে আমাদের সঠিক সেন্টেন্সটা কি হবে চলো দেখে নিই। সঠিক সেন্টেন্সটা হবে আই শ্যাল নট গো টু স্কুল আনলেস ইউ ইনভাইট মি। তাহলে অলরেডি যেহেতু নেগেটিভ রয়েছে আনলেস ইউ ইনভাইট মি, তাহলে দিস ইজ আ কারেক্ট সেন্টেন্স, কারণ এখানে আমরা আনলেস ব্যবহারের মাধ্যমে এই সেন্টেন্সে আমরা অ্যাভয়েড করে দিয়েছি নেগেটিভটাকে। দেখো এখানের এই ডু নট যে নেগেটিভ এখানটা এরর আছে সেটাকে অ্যাভয়েড করে দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নিই এই আনলেস, আনটিল এবং লেস্ট এর বেঙ্গলি মিনিং কি আছে। লেস্ট কথার অর্থ হচ্ছে না হলে, তুমি পরীক্ষায় পড়াশুনো ঠিকঠাক না করিলে ফেল করিবে, ওখানে যাও না হলে ট্রেন মিস করবে, তাড়াতাড়ি যাও না হলে ট্রেন মিস করবে, রান ফাস্ট লেস্ট ইউ উইল মিস দ্য ট্রেন, না হলে অর্থে ব্যবহার করব লেস্ট। আনলেস যদি না,
তুমি যদি পড়াশুনো না করো তাহলে ফেল করবে। ইউ উইল ফেল আনলেস ইউ স্টাডি হার্ড। তাহলে যদি না তুমি ভালো করে কঠোর পরিশ্রম করো বা পড়াশোনা করো তাহলে তুমি ফেল করবে। ইউ উইল ফেল আনলেস ইউ স্টাডি হার্ড। যতক্ষণ না পর্যন্ত যদি না তুমি পড়াশোনা করো তাহলে তুমি ফেল করবে। এবং লাস্ট আনটিল, আনটিল মানে কি, যতক্ষণ না পর্যন্ত। আনলেস হচ্ছে কন্ডিশন আর আনটিল মানে হচ্ছে টাইম। যেরকম এখানে ব্যবহার হয়েছে আনলেস ইউ ডু নট ইনভাইট মি, এটা কি কন্ডিশন, কিন্তু আনটিল ওয়েট হিয়ার ফর মি আনটিল আই কাম, ওয়েট হিয়ার ফর মি আনটিল আই কাম, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমি আসছি এখানে অপেক্ষা করো। ওয়েট হিয়ার ফর মি আনটিল আই কাম, এটা টাইমের ক্ষেত্রে আমরা ব্যবহার করব আনটিল, কন্ডিশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব আনলেস, আর লেস্ট মিন্স না হলে। আশা রাখছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি সমস্ত যে 5টা রুল তোমাদের কাছে আমি আজকে ডেসক্রাইব করলাম 5টা রুলই ক্লিয়ার হয়েছে। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next, keep studying, keep watching and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye.